ছোটবেলাকার বহু প্রত্যাশিত আমাদের শিক্ষক শ্রী অজিত কুমার গিরি প্রায় দীর্ঘ 40 বছর পরে উনার সাথে দেখা। আমাদের ফিজিক্স পড়াতেন, কখনো কখনো জিওগ্রাফি পড়াতেন, এবং এই মানুষটাকে কি করে ভুলি। ছোটোবেলার স্মৃতি 85 সাল, সেই সালটাতে আমরা জিসি স্কুল থেকে মানে ঘাটশিলার জগদীশচন্দ্র হাই স্কুলের উনি শিক্ষকতা করেছেন। তারপরে 85 সালের পরে এই প্রথম উনার সাথে আমার এবং আমার আরেক বন্ধু আশিস মাইতি, সেও এসছে আমার সাথে, এবং আমার আরেক বাল্যবন্ধু জহর পাল। বহু ইচ্ছা ছিল আমাদের তিনজনের মধ্যে অন্তত স্যারের সাথে একবার গিয়ে দেখা করি। স্যার, কেমন লাগছে এবার আপনাকে আমি জিজ্ঞেস করি। হ্যাঁ করবে যে এই যে আজ বহু পুরাতন 85 সালের ছেলেরা পাস করে বেরিয়ে নিজে দাঁড়িয়েছে নিজের পায়ে, এই সংবাদ শুনে প্রথমত আমি তো খুব খুশি হলাম। দ্বিতীয় কথা কি না, এতদিন পরেও একটা শিক্ষকের প্রতি যে সম্মান বজায় রাখা, তার মূল্য একটু কমতে দেয় না, সেই মূল্য রেখে এরা চলছে। এর জন্য আমি খুবই খুশি। ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগলো যে আপনি আমার ঠিক যেটা চেয়েছিলাম, যে আমাদের যতই কষ্ট হোক কোনো না কোনো দিন আপনার সঙ্গে আমার দেখা হবে। জানি না আগামী দিনে কবে আবার আসতে পারবো, কিন্তু আপনার শিক্ষায় যে শিক্ষা আমরা পেয়েছি, সে শিক্ষা সত্যি কথা আমাদের তিনজন বা আমাদের ঘাটশিলার যারা বন্ধুবান্ধব যারা আছে, তারা কিন্তু প্রত্যেকেই আজকে নিজের জায়গায় সফল। এবং আপনার সেই পড়ানোটা, মাঝে মাঝে আপনি ইয়ার্কিও মারতেন, প্রচণ্ড ইয়ার্কি মারতেন। সেই ইয়ার্কিগুলো এখনো খেয়াল আছে। একটা ছোট্ট ইয়ার্কি কথা বলতে পারি আপনাকে, যদি কিছু মনে না করেন। না না না, মানে এখন স্যার মানে আমার বাবা কাম বন্ধু। মানে শিক্ষক তো বটেই, আপনাকে মানে সত্যি কথা মানে মন থেকে প্রণাম করছি। সেই আপনি একটা কোশ্চেন করতেন, চা বাগানের 4টি পয়েন্ট ছিল, মনে পড়ে? চা বাগানের 4টি পয়েন্ট, লাস্ট পয়েন্টটা না লিখলে একটিও নাম্বার তোমরা পাবে না। হ্যাঁ, সে আমার একটা ক্লাস এখনো মনে পড়ে। আচ্ছা, মরিচিকা কাকে বলে? আমার এই কোশ্চেনটা আমার এখনো মনে আছে। আপনার একটা ক্লাস 15 মিনিটের ছিল এবং একবার পড়ানোর পরে আপনি প্রত্যেককে জিজ্ঞেস করলেন এবং সবাই অল আর এবল টু এক্সপ্রেস। তো আপনি বললেন বাস আজকের ক্লাস হয়ে গেছে। তাহলে ওখান থেকে আবার করে আমাদের ক্লাস শুরু হোক, যে মরিচিকা কাকে বলে। আপনার কি মনে পড়ে? এবার আপনাকে আমরা কোশ্চেন করবো। মরিচিকাটা হচ্ছে একটা অবাস্তব ধারণা, বাস্তব ধারণা নেই। কোনো জিনিসকে নিয়ে করে যেটা স্থায়ীভাবে থাকছে, সে তার পিছনে আমরা বেকার ছুটে যাচ্ছি, সেইটাকেই বলে মরিচিকা। কোনো একটা জিনিসের পিছনে পাবো তো না, কিন্তু সেটাকে পাবার আশায় আমরা তার পিছনে পিছনে ছুটছি যে আলেয়ার মতো, সেটাকেই বলে মরিচিকা। তাহলে কি জীবনটাও মরিচিকা নয়? হ্যাঁ, জীবনটাও মরিচিকা। আমরা কিসের জন্য ছুটে চলেছি? এবার এই কোশ্চেনটা আমি আপনার কাছে, ছোটবেলায় আপনি বলেছিলেন যে মরিচিকা কি, এবার আমাদের এই বয়সে এসে মনে হচ্ছে যে মরিচিকা বোধহয় এমন একটা জিনিস পাওয়ার জন্য এখনো পর্যন্ত আমরা ছুটছি, যেটা কোনোদিন পাবো না। সেটা মানে ভগবানও হতে পারে, কারো কারো ক্ষেত্রে হতে পারে, আর্থিকভাবে সে আরো বেশি সফল হতে চায়, সফলতার চরমে যেতে চায়, সেটাও তো একটা মরিচিকা। আশার মরিচিকা, আশার মরিচিকা। আশা নিয়ে আমরা ছুটছি কিন্তু সেটাকে পাচ্ছি না, সেটাকে নিয়ে পাচ্ছি না, আশার মরিচিকা। খুব ভালো লাগলো স্যার যে সেই ছোটবেলার কোশ্চেনটা আপনি কিন্তু ঠিক একই রকমভাবে দিলেন। তো ওই চা বাগানের 4 নম্বর পয়েন্টটা যদি আপনার মনে থাকে, আপনার কি কথাটা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, মানে মার্জনা করবেন, আমি আগেও আপনাকে বলছি যে মানে যেটা নিয়ে আমাদের আপনার সঙ্গে কথাবার্তা হতো আর কি। হ্যাঁ, তখন আমরাও ছোট ছিলাম, আপনারও বয়সটা কমই ছিল। হ্যাঁ, এবং ভালো লাগতো আপনি যখন আনসার করতেন। হ্যাঁ, আপনি বলছেন প্রথম পয়েন্টটা আপনি বলতেন যে ভালো
চারা হতে হবে, মনে পড়ে? চা বাগান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চা বাগানে ভালো চারা হতে হবে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা ছিল আপনার যে ঢালু জমি হতে হবে। ঢালু, হ্যাঁ, সিঁড়ি নমুনা। সিঁড়ি নমুনা, হ্যাঁ। এবং 3 নম্বর পয়েন্ট যেটা ছিল, 3 নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ঢালু জমি না হলে চা বাগানে হবে না। গোড়াতে চা জমবে না, হ্যাঁ। তাই তো? গোড়াতে যেন জল না যায়। গোড়াতে যেন জল না যাবে। আর 4 নম্বর পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে সেবিকা যারা আছে, যারা চায়ের যারা তত্ত্বাবধান করছে, বার করছে, যে চা পাতা বার করছে, উত্তম সেবিকা হতে হবে। হ্যাঁ, যেটা আমি একটু মানে একটু সুন্দর করে বললাম, মানে তখন যেটা আমরা মুখ দিয়ে বলতাম আর কি, যে উত্তম রেজা থাকা আবশ্যক। হ্যাঁ। মনে পড়ে? মোস্টলি লেডিস ওয়ার্কারই লেডিস ওয়ার্কারই থাকে। এই দুটো কোশ্চেন কিন্তু মানে আমাকে সারা জীবন মনে করে দিয়েছে। আর একটা কথা বলেছিলাম, হুম হুম। চা বাগানে পুরুষ মানুষ থেকে মেয়ে মানুষকে লাগানো হয় বেশি। বেশি কেন? কেন? হুম কারণ মেয়েদের যে আঙ্গুলগুলো আছে হুম হুম। সেগুলো পুরুষের অপেক্ষায় আঙ্গুলগুলো বেশ লম্বা লম্বা এক্স্যাক্টলি লম্বা থাকে। আর সেই লম্বা হাত দিয়ে চাপ খোঁচা মেরে তুলতে সুবিধা হয়। যার জন্য ওরা এইরকম ভাবে ইয়ে করে চাগুলোকে পিছন দিকে ঝুড়ির মধ্যে ফেলে দেয়। একদম তাই। এই জন্যেই তোমার চা বাগানে স্ত্রী মানুষদেরই বেশি লাগানো হতো। আপনি কোন সাবজেক্টটা আমাদের পড়াতেন স্যার? ফিজিক্স তো? রিফ্লেকশন অফ লাইটস। হ্যাঁ, রিফ্লেকশন অফ লাইট। আপনি প্রিজম খুব পড়াতেন। হ্যাঁ, প্রিজম খুব পড়াতাম। আপনি ক্লাসে আসলে আমার খুব ভালো মনে পড়ে, আপনি এসে বোর্ডে ওই প্রিজমের লাইটগুলো দেখাতেন। হ্যাঁ, এবং প্রিজমটা এখান থেকে গেলে জলের মধ্যে দিয়ে যখন রিফ্লেকশনটা যাবে তখন ওটা কনকেভ না কনভেক্স, সেই কথাটা কিন্তু আপনি খুব বোঝাতেন। লেন্স, কনভেক্স লেন্স। হ্যাঁ, কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স, এই জিনিসটা আপনি কিন্তু ফিজিক্সে খুব বোঝাতেন। তো আর একটা জিনিস প্রায় লাইটে বুঝাতাম আমি হায়ার ক্লাসে, যে কনকেভ আর কনভেক্স একটাকে অপসারী অভিসারী লেন্স। এক্স্যাক্টলি। কনভেক্স লেন্সটা অভিসারী হলো আপতিত কিরণগুলো প্রতিফলিত হওয়ার পর একে অপর থেকে ছড়িয়ে যায়, একটার সাথে আর একটা মিলে না, সেই জন্য ওটাকে অভিসারী বলে। হ্যাঁ হ্যাঁ। আর অপসারী আর অভিসারী বলতে কি হলো না, উত্তল লেন্সে আপতিত কিরণগুলো প্রতিফলিত হওয়ার পর একটা নিশ্চিত বিন্দুর উপর মিলিত হচ্ছে। হ্যাঁ, মিটিং মিলিত হচ্ছে, এই জন্য ওকে বলা হয় অভিসারী। অভিসারী। হ্যাঁ, আর অপসারী কথাটার অর্থই হলো একে অপরের থেকে দূরে সরে যাবে। খান নাস্তা করে। আর জহর, তোর কোনো কোশ্চেন স্যারের কাছে করার আছে? সেরকম কোনো কোশ্চেন যে স্যারের থেকে জানতে ইচ্ছা করছে? স্যার তো খুব সুন্দরভাবে কথাগুলো বলে যাচ্ছেন। তোর মনে পড়ে স্যারের ছোটোবেলাকার কোনো সেরকম কথা? তো প্রচুর। হ্যাঁ, আমার দিদিরাও স্যারের কাছে টিউশন পড়তেন। এই ইয়েদের ব্যাচ ছিল, আর একটা কথা আমি ব্যাচ ছিল সিল। প্রায় বলতাম ছেলে মেয়েদের, যদি মানুষ হতে চাও, যখন গোলমাল করতো কন্ট্রোল করবার জন্য ক্লাসটাকে, তখন একটা ছোট্ট গল্প বলতাম। আচ্ছা। যে যদি মানুষ হতে চাও তাহলে 3টে পয়েন্টের উপর খুব ধ্যান দিবে। কালি, কলম, মন। এই 3টে জিনিসকে যদি তুমি একটা বিন্দুতে একত্রিত করতে পারো তাহলে মানুষ হবে। কিন্তু এই 3টে জিনিসের মধ্যে কোনো একটা অ্যাবসেন্ট হলে তুমি আর পারবে না। যেমন কলম আছে, মন আছে, কালি নেই, পড়াশোনা হবে না। লিখবে কোথায়? কলম আছে, কালি আছে, মনটা স্টেশনে পড়ে আছে, ক্লাসে বক বক করছে টিচার, কিন্তু তোমার পড়াশোনা হবে না। একদম তাই, একদম তাই। 3টে জিনিসকে এক বিন্দুগামী যতক্ষণ না করতে পারছো ততক্ষণ মানুষ হওয়া সম্ভব নয়। এটা বুঝাতাম। জহরকে চেনেন? হ্যাঁ, কারণ জহর যেহেতু আপনার পাশের বাড়ির একদম ইয়ে। হ্যাঁ, জহর কিন্তু সম্মান দেয় খুব।
আমি যত ছেলে আছে খুব ভালোবাসি একে। ও আমাকে বলেছে, আমি বলছি তুই একটু স্যারের নাম্বারটা নে, আমি কিন্তু কালকে রাত্রে ঠিক হয়েছে, আমি যে আজকে আমি যাব, গিয়ে স্যারের কাছে আগে দেখা করতে যাব। আপনি আমাকে হয়তো ভুলে গেছেন। না ভুলিনি। আচ্ছা, ভুলিনি। মানে আমি আমি যখন এসেছিলাম আপনার এখানে তো কথা বললাম। হ্যাঁ এ বলেছিল আমাকে যে ওরা হয়তো আসতে পারে। হ্যাঁ, মানে আমার হয়তো চিনতে মানে জানবেন যে জিসি স্কুলে একটা কবিতা করেছিলাম, প্রশ্ন। হ্যাঁ ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। একটা খেয়াল আছে আবছা আমার। আমরা অনেক পুরনো, তো তখন এটা 85 সালে 85 সালে আমাদের ছেলেরাও পর্যন্ত সার্ভিস করছে, হ্যাঁ, বিয়ের বয়স হয়ে গেছে স্যার। আর এখন কিন্তু আমরা লাইফের যে ভ্যালুটা না, এই যে আমরা যদি লাইফে তিনটে জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে মানে যেটা আমাকে দিয়েছে তোমরা একান্ত মা বাবা। হ্যাঁ, আমি বাইরে থাকি, ব্যাঙ্গালোরে থাকি। মা বাবা প্রথম লাইফে, দ্বিতীয়ত আমাদের স্যার, বন্ধু বান্ধব, আর তৃতীয়ত হচ্ছে এই অ্যাটমসফিয়ার। এই তিনটেকে যদি আমরা না সম্মান দিতে পারি, তাহলে আমাদের কিছু না, কিছুই নেই। বেকার। সত্যি আজকে যা কিছু বেকার। আমরা মা বাবার জন্য প্রথমে, দ্বিতীয় আপনাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেটা। তোমাদের যখন বয়স স্কুলে প্রথম ওর ইয়ং বয়স না, হ্যাঁ, তোমার ছেলেদের সাথে খুব মেলামেশা। স্যার প্রচণ্ডভাবে আমাদের সঙ্গে মেলামেশা করতেন, যার জন্য কখনো স্যারকে আমরা ভুলতে পারি না। আমার দিদিরা এই বাড়িতে এসছে। আমাদের দিদির যে ব্যাচটা ছিল, সিল ছিল না, সিল। হ্যাঁ 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 আপনি যেখানে পড়াতে যেতেন ডাইবোড়াতে, প্রকাশ্যে রাহুল। রাহুল, হ্যাঁ হ্যাঁ রাহুলদের বাড়িতে। রাহুলদের ব্যাচে আমার দিদি পড়তো। শিলা রাহুল ছিল। শিলা রাহুল, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ওই আমি বাইরে বসে থাকতাম, আপনি ভিতরে পড়াতে থাকতেন। দিদিকে আমি নিতে যেতাম, সন্ধ্যা যেত তো। তো বাইরে বসে বসে আমি A+B হোল স্কয়ার আমি শুনতাম। আপনি শেখাতেন A+B হোল স্কয়ার A স্কয়ার + 2AB + B স্কয়ার, আমি বাইরে বসে বসে শুনতাম। আমি তখন স্যারের কাছে পড়তাম। তো মাঝে মাঝে বাবা যেত, ও কি হলো, আমি জানি আমি শুনছি স্যার কি পড়াচ্ছে। আচ্ছা স্যার, আপনার ওই সঙ্গীতা সেনকে মনে আছে? সঙ্গীতা সেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সঙ্গীতা সেনের ভাই হচ্ছে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল আছে। ওই সঙ্গীতা সেন যার বাবা ওভারসিয়ার ছিল ব্লকে, তারই ছেলে আমি, সেনবাবু সেনবাবু। হ্যাঁ তারই ছেলে আমি। আমার খুব দুঃখ লেগেছিল যখন তুই ক্লাস 10-এ ছিলিস। হ্যাঁ, একদিন খুব ডাঁটলাম, তুই একটু ডেসপারেট হয়ে গেছিলি ডাঁটার পর। আচ্ছা তারপর আবার শান্ত হয়ে গেলি। আচ্ছা। কিন্তু একটা খবর হচ্ছে, সঙ্গীতা সেন হ্যাঁ যে আমার দিদি, হ্যাঁ সে 2017 সালে মারা গেছে, মারা গেল। ডেঙ্গুতে মারা গেছে। তো তারপরে আমার বড়দি এখানে থাকে, দেবকুমার দাস, ওই হ্যাঁ কলেজে এখনো আছে। কলেজে আছে। হ্যাঁ। তার বউ যে মিতা দাস, হুম। আমার বড়দি 2000 সালে মারা গেছে। ও দুইজনে। না, দুজনেই মারা গেছে। সঙ্গীতা যেটা সেটা ছোট, যেটা অনেক সঙ্গীত খুব ভালো মেয়ে ছিল, পড়াশোনা পাতলা করে। হ্যাঁ হ্যাঁ আমি গেছি কলকাতাতে, ওদের বাড়ি গেছি। ইকোনমিক্সের ওই স্ট্যাটিক্সটা পড়াতে যেতাম টিউশন। হ্যাঁ হ্যাঁ বড় দিদিকে। হ্যাঁ হ্যাঁ, বড় দিদিকে, মিতাকে, হ্যাঁ মিতাকে। মিতাকে আপনি পড়াতেন। 2 মাস মতো পড়ি। খাও খাও। ঠান্ডা হয়ে যাবে চা। এই চা স্যার আপনি নিয়েছেন। আমি খাবো না। যাক, এবার যাওয়ার পালা। হুম। তাই যাওয়ার আগে একেবারে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা রওনা দিচ্ছি। ঠিক। আগামী দিন বলবে হয়তো আপনার সাথে আবারও আমাদের দেখা হবে, এবং প্রতিটা বন্ধুদের বলবো পারলে একবার এইসব শিক্ষকদের কাছে এসে একবার দেখা করে যাস, কারণ উনারা অনেক বেশি তোদের দিকে তাকিয়ে থাকে, এবং তোমরা আসলে তারা কিন্তু অনেক বেশি আনন্দিত হয়। একেবারে ঠিক। একেবারেই সেই অর্থেই বললাম। তো আমার বন্ধু আশিস তার শ্রদ্ধা জ্ঞাপন করছেন শ্রী অজিত গিরি মহাশয়কে। তারপরে আমার আরেক বন্ধু জহর পাল, সুখী হও। সে স্যারকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। এরপর আমার ইচ্ছে করলো স্যারকে একেবারে সুখী হও। দুপা ধরে, হ্যাঁ। যদি জীবনে কোনোদিন ভুল করে থাকি কিছু, না ক্ষমা করে দেবেন স্যার, সব নিজে বলে। কিছুতেই ক্ষমা। ভালো আবার থাকবেন। হয়। ঠিক। আবার আসবে। হ্যাঁ, স্যার। আবার আমার মনে আনন্দ দিবে। খুব আনন্দ পেলাম স্যার, খুব আনন্দ, খেয়াল থাকে। এত আনন্দ পেলাম। হ্যাঁ,
আমার দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হলো। সেই হ্যাঁ প্রচুর স্বপ্ন ছিল, এদেরকে আমি সবসময় বলেছি, দিন থেকে বলছি আমি। বহুবার বলেছি বহুবার বলেছে, আমাকেও এসে বলেছে। হ্যাঁ, আমিও বলেছিলাম। যে অজিত স্যারের সঙ্গে আমি দেখা করব। হ্যাঁ, এবং পরবর্তীকালে ইচ্ছা আছে যে আমাদের একটা স্বপ্ন ছিল হ্যাঁ। যে আমরা ঘাটশিলাতে একটা সমস্ত স্যারদেরকে নিয়ে হ্যাঁ ইয়ে করব, একটা সম্মেলন টাইপের করব। হ্যাঁ, সেটা get যাই হোক together, হয়ে হ্যাঁ। ওঠেনি, হ্যাঁ কিন্তু এরপরে যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই আপনি যাবেন। হ্যাঁ, হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা আমার চাই। নিচে দিয়ে দেবো, ঠিক আছে মাইতি। আবার আসবে। হ্যাঁ স্যার। জায়গাটার নাম বনকাটি, এবং একটা সময় এই রাস্তাটা মাটির রাস্তা ছিল। কালের নিয়মে সমস্ত কিছু চেঞ্জ হয়, রাস্তাও চেঞ্জ হয়েছে। তবে খুব গর্ববোধ হচ্ছে আমাদের স্যার, যিনি আমাদের সামনে দাঁড়িয়ে এরকম একটা জায়গায় একটা স্থাপত্য নির্মাণ করেছেন, যেটা দেখার মতন। সমস্ত বন্ধুবান্ধবকে বলবো যে তারা যেন এখানে আসে, এবং আমাদের স্যার শ্রী অজিত গিরি মহাশয়, আপনাকে আবার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম দিলাম, এবং তার সপত্নী উনাকেও আমাদের প্রাণভরা ভক্তি শ্রদ্ধা, জীবনে যেটুকুনটা পেয়েছি, যেটুকুনটা স্যার আমাদের দিয়েছেন, সেই আশীর্বাদটা নিয়ে আজকে আমরা যেখানেই আছি, উনারও যেন আগামী জীবন অনেক সুখের হয়, ভীষণ সুখের হয়, ভীষণ আনন্দে কাটুক, এই আশীর্বাদ করি। আশীর্বাদ তো বলা চলে না, আমাদের শিক্ষক মহাশয়, এই কামনা করি, ভগবানের কাছে এই কামনা করি আপনারা সুস্থ জীবন আগামী দিনগুলো দুজনেই কাটান। খুব ভালো লাগলো, আমাদের প্রণাম নেবেন। কোনো ভুল ত্রুটি হলে আবারও বলবো, মার্জনা করবেন। এইটুকু শুভার্থের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছি স্যার, হ্যাঁ আসো। এবারে যাওয়ার পালা। হ্যাঁ হ্যাঁ এলাম। হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার, ধন্যবাদ।